টুটুল, আয় টুটুল, কোথায় গেলি রে বাবা? টুটুল, না, এই ছেলেটাকে নিয়ে আর পারি না বাপু, এত দুষ্টুমি করে। ওকে খাইয়ে আমি কাজে যাব, আমার তো দেরি হয়ে যাচ্ছে। কখন খাওয়াবো, কখন বেরোবো? টুটুল, আয় টুটুল। মা, আমি এসেছি, তোমার রাক্ষস টুটুল। তাই বুঝি তুই আমার রাক্ষস টুটুল? রাক্ষসীরা তো অনেক খায়, কিন্তু তুই তো কিছুতেই খেতে চাস না। আয় বাবা, কটা খেয়ে নে। না মা, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। কেন খাবি না বাবা? এই যে দেখ, তোর জন্য গরম ভাত রেঁধেছি, ডিম ভাজি করেছি। লক্ষ্মী সোনা আমার, তাড়াতাড়ি করে কটা খেয়ে নে, আমাকে তো আবার কাজে বেরোতে হবে। আমার খুব মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, কতদিন খাই না। মা, একদিন মাংস রান্না করো না। আচ্ছা করবো বাবা, এখন ডিম ভাজি দিয়ে কটা ভাত খেয়ে নে তো। ঠিক আছে মা। বাবা রে, তুই খা, আমি কাজে যাচ্ছি। তোর বাবা হয়তো এক্ষুনি চলে আসবে। কি গো, তুমি এখনো বের হওনি? তুমি চলে এসেছো? কাজটা পেয়েছো গো? না গো, কাজটা পাইনি। কিছুক্ষণ আগেই অন্য এক ঘর আমি কাজটা নিয়ে গেল, পেলে খুব ভালো হতো। তা তো হতোই। থাক, তুমি হতাশ হইও না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করে রেখেছেন। পরে এসে কথা বলবো, আমার হাতে আর সময় নেই। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি তাহলে টুটুলের কাছে বসো, আমি বের হই। টুটুল, সবগুলো ভাত খাবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে মা। কিরে বেটা, কি দিয়ে ভাত খাচ্ছিস? ডিম ভাজি আর ভাত দিয়ে ভাত খাচ্ছি বাবা। ডিম ভাজি? সে তো আমার খুবই প্রিয়। দাঁড়া, আমিও একটা ডিম ভেজে আনি, এরপর তোর সাথে ভাত খাওয়ার প্রতিযোগিতা হবে। আমি প্রতিযোগিতা করব না বাবা। কেন রে বেটা, কি হয়েছে? আজ প্রতিযোগিতা করলে আমি হারবো, কারণ আমি ডিম দিয়ে ভাত খাচ্ছি। তবে বাবা, যদি মাংস দিয়ে ভাত খাওয়ার প্রতিযোগিতা হতো, তাহলে তুমি আর আমাকে হারাতে পারতে না। ঠিক আছে রে বেটা, ঠিক আছে, তুই খাওয়া শেষ কর। দুঃখিত বেগম সাহেবা, আজ আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, এখন কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না আসমা, দ্রুত রান্নাঘরে যা। আমার মেয়ে হেনা আর মেয়ের জামাই কিছুক্ষণ পরই আসবে, দ্রুত কিছু পিঠে বানিয়ে ফেল। তাই বুঝি বেগম সাহেবা, ছোট আপা আসবে? আমি এক্ষুনি যাচ্ছি, জামাই আদরের জন্য এমন পিঠা বানাবো, জামাইকে তাক লাগিয়ে দেব। তুই না থাকলে আমার যে কি হতো, মাঝে মধ্যেই চিন্তা করি রে আসমা। রান্না বান্নার ভার তোর ওপর দিয়ে আমি একেবারে নিশ্চিন্ত থাকতে পারি। আপনি নিশ্চিন্তেই থাকুন বেগম সাহেবা, এখন আমি চলে এসেছি। জামাই আদর আপ্যায়নের জন্য যা প্রয়োজন আমি সব কিছু তৈরি করব। মা, করছেন কি? এত আয়োজন, এত রকমের পিঠে আমি তো কখনোই দেখিনি। এ তো এলাহি ব্যাপার। হ্যাঁ গো মা, তা তোমরা এখন এত কষ্ট করতে গেলে কেন? তেমন কিছু না রে মা, মইন বাবা, তাড়াহুড়োয় আমরা তেমন কোনো আয়োজন করতে পারিনি, সামান্য আয়োজনই করেছি। তুমি খাওয়া শুরু করো। বলেন কি মা, এ তো আপনার বিনয়। এ আয়োজন সামান্য আয়োজন? এত সুন্দর সুন্দর পিঠে নিশ্চয়ই সব রূপালী ভাবি বানিয়েছে, তাই না? কি গো ভাই, এখনো খাওয়া শুরু করলে না? বলি, আমার বোনটা কি তোমাকে খেতে দিচ্ছে না নাকি? না গো ভাবি, আমি যদি খেতে না দিই, তোমাদের জামাই আমার কথা শুনবে কেন? তা তো শোনা উচিত না। শ্বশুর বাড়িতে যখন এসেছে, তখন পেট ভরে ভালো মন্দ খাওয়া উচিত। কি বলো ছোট ভাই? ভালো মন্দ তো খাবই ভাবি, আর আপনারা যে আয়োজন করেছেন অসাধারণ। ভাবি, পিঠাগুলো নিশ্চয়ই আপনি বানিয়েছেন। সত্যি ভাবি, আপনার গুণের প্রশংসা করতে হয়। ভাবি, তুমি এত চমৎকার করে পিঠা বানানো শিখলে কবে? সত্যি আমার ভাইটা ভীষণ ভাগ্যবান।
বুঝলে, তোমার উচিত ভাবির কাছ থেকে পিঠা বানানো শিখে নেওয়া। তাই বুঝি? তাহলে বাবার বাড়িতে আমাকে অনেক দিন থাকতে দাও, তাহলে দেখবে ভাবির থেকে সব পিঠা বানানো শিখে ফেলেছি। বুঝলেন ভাবি, আপনার ননদ বাবার বাড়ি বেড়ানোর জন্য কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে নেয়। তা ভাবি, এত সুন্দর পিঠে বানানো আপনি শিখলেন কার কাছ থেকে? না মানে আসলে বাবা, এই পিঠে বৌমা বানায়নি। ভাবি বানায়নি? তাহলে কে বানিয়েছে? এই পিঠে বানিয়েছে আমার বাড়ির রাঁধুনি আসমা। তাই নাকি? আসমা আপাই পিঠা বানিয়েছে? হ্যাঁ, আসমা সব কাজেই পারদর্শী। পিঠে বানানো, ঘর গোছানো, রান্না বান্না সবকিছুতেই আসমা সমান পারদর্শী। ভালো ঘরের ভালো পরিবারের গুণী মেয়ে। কপাল দোষে আজ মেয়েটা পরের বাড়ির রাঁধুনি। সত্যি? এমন রাঁধুনির প্রশংসা করতেই হয়। মা, আসমা আপাকে ডাকুন, আমরা একটু কথা বলি। ঠিক আছে, ডাকছি। আসমা, এই আসমা, শুনে যা একটু। বেগম সাহেবা, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম তো। তুই যে পিঠে বানিয়েছিস আমার জামাই খুব পছন্দ করেছে। তোর সাথে আমার মেয়ে জামাই কথা বলতে যাচ্ছে। আসমা আপা, আপনার পিঠা খুবই অসাধারণ হয়েছে। আমি খেয়ে একেবারেই মুগ্ধ হয়ে গেছি। এত চমৎকার পিঠা বানানো আপনি শিখলেন কোত্থেকে? আমি আমার মা দাদির কাছ থেকেই শিখেছি, আর কিছু কিছু নিজে থেকেই শিখেছি। আমার রান্না বান্না করতে খুব ভাল লাগে, তাই যেখানে নতুন কিছু দেখি তাই শিখে রাখি। বাহ বাহ, কি চমৎকার! দেখেছো হেনা, আসলে শেখার ইচ্ছা থাকলে সব কিছু শেখা যায়। আসমা আপা, এটা আপনার জন্য। আরে না না, আমার এটার প্রয়োজন নেই। আপনাদের ভালো লেগেছে, আমি তাতেই খুব খুশি। না না আপা, এটা আপনাকে নিতেই হবে। আমি এটা খুশি হয়ে দিচ্ছি। আপনার সৃজনশীলতা আর আপনার উদ্ভাবনী শক্তি আমার খুব ভালো লেগেছে। আপনি না করবেন না আপা। নিন নিন, টাকাটা নিন। টাকাটা নিলে আমি খুবই খুশি হব। নে না আসমা, টাকাটা নে। জামাই খুশি হয়ে দিচ্ছে, নে। আপনাকে অনেক ধন্যবাদ। জামাই আমার প্রশংসা করছিল, আর সহ্য হলো না, ঠিকই বলে দিল পিঠাগুলো আসমা বানিয়েছে। না বললে কি হতো, এবারে কেউ আমার খুশি সহ্যই করতে পারে না। আর জামাই কাজের মেয়েটাকে শুধু শুধু এতগুলো টাকা দিল, আমাকে তো কোনো উপহারই দেয় না। অন্যকে টাকা দেবার বেলায় এদের টাকার ঠুলি ঠিক খুলে যায়। যত সব। টাকাটা পেয়ে আমার খুব লাভ হলো। এই টাকায় ছেলেটাকে মাংস কিনে খাওয়ানো যাবে। কালি বাজার থেকে মাংস কিনে আনবো, ছেলেটা আমার খুব খুশি হবে। কি হয়েছে? কি হয়েছে আমার টুটুলের? তুমি চলে যাওয়ার পরে টুটুলের শরীরটা খুব খারাপ করলো। কি করব বুঝতে পারছিলাম না। আমি তাই কবিরাজ সাহেবকে ডেকে এনেছি। কবিরাজ সাহেব? কেমন দেখলেন আমার ছেলেকে? ওর কি হয়েছে কবিরাজ সাহেব? তেমন কিছুই না, অম্বলের সমস্যা হয়েছে। একটু খাওয়া দাওয়া খুব ভালো মতো করতে হবে। আমি ওষুধ দিয়ে দেব, এগুলো নিয়মিত খেতে হবে। আচ্ছা ঠিক আছে কবিরাজ সাহেব, চলুন তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসি। যে টাকাগুলো আজ পেয়েছিলাম সেগুলো তো ওষুধ কিনতেই চলে গেল। ভেবেছিলাম ছেলেটাকে একটু মাংস কিনে খাওয়াবো। থাক আসমা, তুমি মন খারাপ করো না। ছেলেটা সুস্থ হোক, সেটাই আমাদের জন্য যথেষ্ট। সুস্থ না হলে যত ভালো খাবারই হোক মুখে রুচবে না গো। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু ছেলেটা একটু শখ করেছিল মাংস খাবে, সেটাও বেচারা পারলো না। আমার আমার কপালটাই এত খারাপ কেন বলতে পারো? ছি আসমা, এভাবে বলো না। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের জন্য খুব চমৎকার পরিকল্পনা করে রেখেছেন। তুমি নিরাশ হয়ে না তো। নিরাশ তো হতে চাই না, কিন্তু মানুষ তো, তাই হতাশা চলেই আসে। না, তুমি হতাশ হইও না। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, তিনি একটা পথ বের করে দেবেন। মা, ও মা,
কি হয়েছে বাবা? শরীরটা বেশি খারাপ লাগছে? এখন একটু ভালো লাগছে মা। খিদে লেগেছে বাবা? হ্যাঁ মা, একটু খিদেও লেগেছে। দাঁড়া বাবা, আমি তোর জন্য ভাত আর সবজির পাতলা ঝোল নিয়ে আসছি। না মা, আমি সবজি খাবো না, আমি মাংস দিয়ে খাবো। আমার মাংস খেতে ইচ্ছে করছে। হায় রে কপাল, এখন মাংস কোথায় পাবো বাবা? আচ্ছা ঠিক আছে, তুই আজকে সবজির ঝোল দিয়ে ভাতটা খেয়ে নে, আমি কাল তোকে মাংস এনে খাওয়াবো। সত্যি খাওয়াবে তো মা? হ্যাঁ বাবা, সত্যি খাওয়াবো। সৃষ্টিকর্তা, আমায় সাহায্য করো, কাল যেন ছেলেটাকে একটু মাংস এনে খাওয়াতে পারি। হাসু কাজের দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে। সে এই যে এত দেরি করে আসলে হবে? কখন রান্না হবে, কখন লোকে খাবে? আজ আবার বাড়িতে আমার বাড়ি থেকে মেহমান আসবে, তাড়াতাড়ি রান্না ঘরে যাও। যাচ্ছি ভাবি। পোলাও, কোরমা, মাংস সবকিছুই করবে কিন্তু। ও আচ্ছা, পায়েসও করবে। আচ্ছা ঠিক আছে ভাবি। করো করো, সব রান্না করো, আর বাহবা নিব আমি। আমার বাড়ি থেকে আমার ভাই আর ভাবি আসবে, ওরাই রান্না খাবে আর আমার প্রশংসা করবে, কারণ ওদের বলবো এই রান্নাগুলো আমি করেছি। শাশুড়ি মা গেছেন তো তার মেয়ের বাসায়, সত্যি বলার কেউ নেই, এই সুযোগে নিজের একটু সুনাম কুড়িয়ে নেই। যাক, সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম, সৃষ্টিকর্তা সেই সুযোগটাই করে দিল। রূপালী ভাবির কাছে টুটুলের জন্য একটু মাংস চাইবো, ভাবি নিশ্চয়ই মাংস দেবে। আজ মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব। মাংসটা গোলমরিচ, টক দই আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। মনে হয় সবারই এই রান্না অসাধারণ লাগবে। কি হলো, তোমার রান্নাটা হলো? এই তো ভাবি, প্রায় শেষ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। ভাবি, আপনার কাছে একটা আবদার ছিল। কি আবদার শুনি? ভাবি, আমার ছেলেটার জন্য একটু মাংস নিতে চেয়েছিলাম। ছেলেটা অনেকদিন ধরে মাংস খেতে চাচ্ছিল। ভাবি, ওকে একটু মাংস দেয়া যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যেও। আপনাকে অনেক ধন্যবাদ ভাবি। ইস, মাংস রান্নার অনেক বড়াই তোর না? দাঁড়া, তোর ছেলেকে ভালো মতো মাংস খাওয়াচ্ছি। এই নাও, তোমার ছেলের জন্য এইটুকু মাংস নিয়ে যাও। আপনাকে অনেক ধন্যবাদ ভাবি, আমি কাজগুলো সেরে বাড়ি চলে যাব। মাংসগুলো এখানেই থাক। খা খা, বেশি করে খা, টক মাংস খেয়ে মুখ যেন ছিলে যায়, আর কখনোই যেন মাংস খেতে ইচ্ছে না করে। মাংসতে ইচ্ছে মতো লেবু চিপে দিয়েছি, এবার দেখি কত টক মাংস খেতে পারিস। আমার সামনে বড়াই করা তোর নিজের ছেলে এবার জানবে তোর রান্না কতটা বাজে। আরে বাবা রূপালী, তুই এত রান্না করেছিস? হ্যাঁ ভাবি, সব রান্না আমিই করেছি আজ। একটু ননদের রান্না খেয়েই দেখো না আমি কেমন রান্না করতে পারি। দেখতেই তো অনেক লোভনীয় মনে হচ্ছে। হ্যাঁ রে রূপালী, তুই এত ভালো রান্না করিস জানতাম না তো। এমন জানলে তোর রান্না করা খাবারই তো আমি আমার হোটেলে বিক্রি করতে পারতাম। তোমার বোন যে কত গুণী সেটা তো তুমি জানোই না। আরে, মাংসটা তো নিয়ে আসিনি, তোমরা বসো, আমি এক্ষুনি মাংসটা নিয়ে আসছি। কি গো বৌমা, বাড়িতে এত নামি দামি মেহমান, আর আমাকে জানাওনি? মা, আপনি? হ্যাঁ, হেনার বাড়িতে মন টিকছিল না, তাই চলে এলাম। আজই জানু, তোমরা ভালো আছো তো? হ্যাঁ চাচি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। বৌমা, আসমা ঠিকঠাক মতো রান্না করেছে তো? আসমা? হ্যাঁ, আসমাই তো আমাদের রাঁধুনি, যা চমৎকার রান্না করে মা। তুমি নিজেই খেয়ে দেখো না, কতটা অসাধারণ রান্না যে করে, খেয়েই বুঝতে পারবে। আর টেবিলে তো মাংস দেওয়াই হয়নি। দাঁড়াও, আমি মাংসটা নিয়ে আসছি।
না না মা, আপনি তো মাত্র এলেন, আপনি কেন কষ্ট করতে যাবেন? আরে কষ্ট কিসের? এতদিন পর তোমার ভাই ভাবি এলো, তুমি ওদের সাথে বসে গল্প করো। যাও, আমি গিয়ে মাংসটা নিয়ে আসছি। এই তো মাংস নিয়ে চলে এসেছি। চলো সবাই খাওয়া শুরু করো। হে সেরেছে, এই তো আমার সেই লেবু দিয়া মাংসের বাটিটা। শাশুড়ি মা সবকিছু টোপাট করবে নাকি? কি যে করি! মানে ভাইজান ভাবি, তোমরাই মাংস খেও না। আজকাল মাংস খেলে কত রকম অসুখ বিসুখ হয়। কি বলছো কি বৌমা? এত সুন্দর করে মাংস রান্না করিয়েছো, যত সব বাজে কথা। খাও তো তোমরা। নেমন্তন্ন খেতে এসে কি মাংস না খেলে চলে? মাংস রান্না করিয়েছে মানে? সব রান্নাই তো আসমা করেছে। কেন, বৌমা বলেনি? আসমা তো চমৎকার রান্না করতে পারে। তোমরা মন ভরে খাও। নাও মাংস নাও। ও আচ্ছা, এসব রান্না তাহলে রূপালি করেনি? বুঝতে পেরেছি। এসব রান্না তাহলে ওই আসমা মেয়েটাই করেছে। এসব তো রূপালির পুরনো স্বভাব, অন্যের প্রশংসা নিজের নামে নেওয়া। আর এসব আমি তা কি করে ভুলে গেলাম। দিন চাচি, আমাকে মাংস দিন। আরে মা, ওদের মাংস দেবেন না। তুমি চুপ করো তো বৌমা। নাও আজিজ, মাংস নাও। আনু, তুমিও মাংস নাও। একেই বলে খারাপ কপাল, যার জন্যে গর্ত খুঁড়লাম আর সেই গর্তে কে পড়লো। হায় রে, এখন কি হবে? এই টক দিয়া মাংস খেলে তো সবাই গাল মন্দ করবে। শাশুড়ি মা না জানি কত কথা শোনাবেন। আমি তো শেষ। মাংসটা কেমন যেন? খুব জঘন্য লাগছে, তাই না ভাইজান? কি বলছিস তুই? আমি বলতে চেয়েছিলাম মাংসটা কেমন যেন অদ্ভুত স্বাদের, অসাধারণ মজা হয়েছে। কি বলো আনু? হ্যাঁ, মাংসটা সত্যিই অসাধারণ হয়েছে। যেই মাংস রান্না করেছে তাকে একটা পুরস্কার দেওয়া দরকার। এই রান্না আমি করেছি। কিন্তু বৌমা, তুমি তো কোনো রান্নাই করতে পারো না। কোন খাবারে কতটুকু তেল দিতে হয়, মশলা দিতে হয়, তুমি তো কিছুই জানো না। তুমি এই মাংস রান্না কিভাবে করেছো? এই মাংস রান্না শেষে আমি লেবুর রস দিয়েছি। কেন দিয়েছিস? যাতে আসমা মেয়েটার রান্না খারাপ হয়, তাই না? আর দোষ সব আসমার হয়। কিন্তু আসমার রান্নার গুণে এই লেবুর রস মাংসে মিশে অসাধারণ স্বাদ তৈরি হয়েছে। তুই মেয়েটার ক্ষতি করতে চাইলি, কিন্তু কোনো লাভ হলো না রে। না মানে ভাইজান, মানে তুই কি ভেবেছিস আমি তোর ভাই? আমি তোকে চিনতে ভুল করব? তোকে আমি খুব ভালো মতো চিনি। প্রথমে তার রান্না নিজের নামে চালিয়েছিস, আবার তার রান্না খারাপ করে দোষ তার উপরেই ফেলেছিস। ছি বৌমা, ছি। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। চাচি, আপনি আসমাকে একটু ডাকুন তো। আসমা, আসমা, একবার এখানে আয় তো মা। জি বেগম সাহেবা, আমাকে ডেকেছেন? আমি চাচিকে বলেছি আপনাকে ডাকতে। আপা, আপা, আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। আপনি আমার হোটেলে এই মাংসটা প্রতিদিন রান্না করে দেবেন, কিন্তু নামানোর আগে অবশ্যই লেবু দেবেন, কেমন? সত্যি? এ তো অনেক বড় কাজ। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই মাংস রান্না করে দেব, কিন্তু লেবু দিয়ে মাংস রান্না। সে এক মজার ব্যাপার। আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি আপা। তার আগে বলুন, আপনি কাজ করতে রাজি তো? এ তো আমার জন্য পরম খুশি সংবাদ। আমি আপনার হোটেলে মাংস রান্না করে দেব, লেবু দিয়েই রান্না করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার টুটুল বাবা, আমার টুটুল বাবা কোথায় গো? মা, এসেছো? এসেছো তুমি মা? চল বাবা, আজ আমরা সবাই মিলে মাংস দিয়ে মজা করে ভাত খাবো। লেবু দিয়েই মাংস রান্না করা হয়েছে। সত্যিই মা? তাহলে তো আজ অনেক খুশির দিন। একে মাংস, আবার অন্যরকম ভাবে লেবু দিয়ে রান্না করা।
অন্যরকম কিছু খাওয়া হবে। হ্যাঁ রে বাবা। কি মজা, কি মজা। এই নে নানু ভাই, জলদি জলদি ভাতগুলো খেয়ে ফেল, তোর মামি দেখলে অনর্থ হয়ে যাবে। নানি জান, তুমি আমার জন্য খাবার এনেছো? কিভাবে আনলে? এত কথা বলিস না তো, তুই জলদি খেয়ে নে। তুমি আমার জন্য লুকিয়ে খাবার এনেছো, তাই নানি জান? আবার কথা বলে? কথা না বলে চুপচাপ খা। ভালো কথা। আজ ফিরতে এত দেরি করলি কেন? উত্তরপাড়ার মাঠে গিয়েছিলাম। উত্তরপাড়ার মাঠ? সে তো অনেক দূর। এত দূরে কেন গিয়েছিলি? টুলু ভাইরা কাবাডি খেলার প্রতিযোগিতা করবে, তাই আমাকে নিয়ে গেল। ওদের হয়ে খেললে ভালো টাকা দেবে বলেছে। তাই বলে এত দেরি? তুই জানিস না, দেরি করে বাড়ি ফিরলে বৌমা কোনো খাবার দেবে না বলেছে। জানি, কিন্তু কি করব? এত করে বলল, না গিয়ে তো আর পারা যায় না। আর আমি ভালো খেলি বলেই তো আমাকে নিয়ে গেল, তাই না? হয়েছে হয়েছে, আর নিজের তারিফ করা লাগবে না। আরে নানি জান, আমি নিজের তারিফ করছি না। টুনু ভাইরা বলছিল 10 গ্রামে আমার মতো কাবাডি খেলে এমন কোনো মানুষ নেই। বাবা, খুব সুনাম কুড়ানো হচ্ছে না? এখন খাতো, তোর মামি টের পেলে কিন্তু রক্ষে থাকবে না। হ্যাঁ, আর মামি কিন্তু টেরও পেয়ে গেছে। আমি সাফ সাফ বলে দিয়েছিলাম 8টার পর বাড়ি ঢুকলে খাওয়া বন্ধ। একে তো রাত করে বাড়ি ফিরেছে, তার উপর আবার তোমার মা লুকিয়ে লুকিয়ে ওকে খাবার দিচ্ছে। মা, তুমি টুপুকে লুকিয়ে লুকিয়ে খাবার দিচ্ছিলে? ছেলেটা কি না খেয়ে থাকবে নাকি? হলোই না হয় একটু রাত, তাই বলেও না খেয়ে থাকবে? এভাবেই আপনি লাই দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছেন। নিয়ম কানুন মানে না, কিচ্ছু মানে না। যখন ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যায়, যখন ইচ্ছে বাড়িতে আসে। আপনি ওকে একদম শাসন করেন না। মা বাবা মরা ছেলে, আর কত শাসন করবো বলো? মা, সুরমা কিন্তু ঠিকই বলেছে। টুপু এভাবেই মাথায় চড়ে বসেছে। এত রাত পর্যন্ত বাড়ির বাইরে ঘোরে। ও করেটা কি বলো তো? ছেলেটার একটু খেলাধুলার শখ, ওই আর কি। উত্তর পাড়ায় কাবাডি খেলতে গিয়েছিল। কাবাডি? তুই আবার কবে থেকে কাবাডি খেলা শুরু করলি রে টুপু? আমি তো বেশ ভালো কাবাডি খেলি মামা, তুমি জানো না? আমাদের পাড়ার খেলায় আমাদের দলই তো প্রতিবার জিতে যায়। ইস, 2 পয়সা কামানোর মুরত নেই, আবার পাড়ায় পাড়ায় গিয়ে কাবাডি খেলা হচ্ছে। আমি বলে দিচ্ছি, এইসব নখরামি কিন্তু এ বাড়িতে চলবে না। তোর মামি ঠিকই বলেছে টুপু। এসব আজে বাজে কাজে সময় নষ্ট না করে রোজগারের কথা চিন্তা কর। এর এমন কাজ করলে এ বাড়িতে তোকে রাখা কিন্তু সম্ভব হবে না, বলে দিচ্ছি। মামা কি বললো শুনেছো তো? কথাটা মনে থাকে যেন। আর মা, আপনি ওকে কুবুদ্ধি না দিয়ে ভালো মতো বোঝান। এই চলো তো, অনেক রাত হয়েছে, শোবে চলো। হ্যাঁ, চলো। ডাইনি একটা, আমার মামার মাথাটা খেয়ে নিল। সি সি সি, এভাবে কথা বলছিস কেন? বড়দের এভাবে বলতে হয় না। তোকে আমি আদব কায়দা শিখিয়েছি না? না নানি জান, তুমিই দেখো, এই ডাইনি মামিটা আসার পর থেকে মামা শুধু তার কথাতেই ওঠে বসে। যত যাই হোক, বৌমা তোকে আশ্রয় দিয়েছে, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে। বৌমাকে নিয়ে এভাবে না বলাই উচিত। মামা আগে আমাকে কত আদর করত, এই ডাইনিটা আসার পর থেকে একদমই আদর করে না। তোর এসব ভুল ধারণা। তোর মামা তোকে এখনো আদর করে। আদর করে না তো ছাই করে। হুম। থাক, ওসব নিয়ে আর ভাবিস না। শুয়ে পড়, আমিও শুয়ে পড়ি। রাত অনেক হলো। যাই, জলদি বাজারে যাই। মামি মাছ কিনে নিয়ে যেতে বলেছে, দেরি হলে ভালো মাছ পাওয়া যাবে না। এই যে বাবা, এই যে, একটু শুনবে বাবা?
জি, আপনি আমাকে বলছেন? হ্যাঁ বাছা, আমি অনেক দূর থেকে এসেছি। আমাকে এই জিনিসগুলো একজনকে পৌঁছে দিতে হবে, কিন্তু খুব ক্লান্ত হয়ে গিয়েছি। এই ঝাঁকাটা আর বইতে পারছি না। আমাকে একটু সাহায্য করবে? কিন্তু আমাকে তো বাজারে যেতে হবে, দেরি হয়ে গেলে তো মাছ পাবো না। আমাকে একটু সাহায্য করো বাছা, আমার খুব কষ্ট হচ্ছে। তা না হলে আমি বলতাম না। আচ্ছা ঠিক আছে, চলুন। এই যে আমি চলে এসেছি বাবা, তোমাকে আর যেতে হবে না, বাকিটা আমিই যেতে পারবো। পারবেন তো? আপনার তো কোনো সমস্যা হবে না, তাই না? না বাবা, আমি ঠিক মতোই যেতে পারবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এই রে, কত বেলা হয়ে গেল, আজ আর মাছ পাবো না। মামি আমাকে আর আস্ত রাখবে না। কি রে, মাছ কোথায়? মাছ পাইনি মামি। মাছ পাসনি মানে? মামি, বাজারে যেতে দেরি হয়ে গিয়েছিল। কেন দেরি হয়েছিল কেন? রাস্তায় এক বৃদ্ধ লোক, তার বোঝা বইতে পারছিলেন না, তাকে সাহায্য করতে গিয়েছিলাম। আমাকে এসব গল্প শোনাবি না। এক বৃদ্ধ লোককে সাহায্য করতে গিয়েছিলি না? তোর ওই লোকটিকে সাহায্য করার কি দরকার পড়েছিল শুনি? মানুষকে সাহায্য করে তোর কি লাভ? কি বলছো মামি? একটা মানুষের সাহায্য দরকার ছিল, আমি তাকে সাহায্য করব না? মানুষের দরকারে এগিয়ে যাব না? চুপ কর, খুব রীতি বলি আওড়ানো হচ্ছে না? কোথায় কোথায় আড্ডা দিয়ে বেরিয়েছিলি, তাই সময় মতো বাজার করতে পারিসনি, আর এখন গল্প শোনাচ্ছিস? না মামি, আমি... চুপ কর মিথ্যেবাদী কোথাকার। আজকে তোর কোনো খাওয়া হবে না। মামি, বিশ্বাস করো, আমি এক বিন্দু মিথ্যা বলছি না মামি। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর নানি আজ তোকে কিভাবে খাবার দেয় দেখবো আমি। নানু ভাই, তুই কিছু খাসনি তাই না? না নানি যান, মামি বলেছে আজকে আমাকে খেতে দেবে না। হা হা বাসা আমার, এনে এগুলো ধর। এগুলো কি নানি যান? এখানে কিছু মুরগি আর বাতাসা আছে, খেয়ে নে তো বাসা। তুমি আবার কষ্ট করে এগুলো আনতে কেন গেলে নানি যান? তুই না খেয়ে থাকবি নাকি? রান্নাঘরে শিকল দেয়া, তাই ভাত এনে দিতে পারিনি, এগুলো নিয়ে এসেছি। কষ্ট করে এগুলোই খেয়ে নে বাসা। বাজারে আজ দেরি করে কেন গিয়েছিলি টুপু? বিশ্বাস করো নানি যান, আমি কোথাও আড্ডা দিচ্ছিলাম না। আমি একজন... বৃদ্ধ লোককে সাহায্য করতে গিয়েছিলি, সব শুনেছি আমি। হ্যাঁ নানি যান, লোকটি তার ঝাঁকা নিয়ে হাঁটতে পারছিল না, আমি তার ঝাঁকাটি পৌঁছে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস নানু, খুব ভালো কাজ করেছিস। কিন্তু তোর মামি তো আর সেটা বুঝবে না, তোকে তো মিশি মিশি দোষ দিল। আমার তাতে কিছু যায় আসে না নানি যান, মামি তো সব সময় আমাকে দোষারোপ করে, এ আর নতুন কি? আচ্ছা ঠিক আছে নানু ভাই, এখন জলদি জলদি এগুলো খেয়ে নে তো। এই নিন, এই কাপড়গুলো ধুয়ে দিন, ভালো করে ধোবেন কিন্তু। বৌমা, আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, শরীরটা আজ ভালো লাগছে না। এই কাপড়গুলো না হয় কাল ধুই। এই কটা কাপড় ধুয়ে এই অবস্থা? একটু কাজ না করতেই শরীর খারাপ? ফাঁকিবাজি আর কত করবেন মা? কথা না বাড়িয়ে কাপড়গুলো ধুয়ে ফেলুন। ফাঁকিবাজি করছি না বৌমা, শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। আপনার ফাঁকিবাজি কি আমি বুঝি না ভেবেছেন? নানি নাতি মিলে এ বাড়িতে মুফতে খাবেন তা তো হবে না। এ বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে।
সত্য সব ফাঁকিবাজির ধান্দা। কি গো নানি যান, ছেলের বউ ধোপা বানিয়ে দিল তোমাকে? মজা করছিস তাই না? একটু পর তোকেও কাজে লাগিয়ে দেবে দেখিস। এ আর নতুন কি, তুমি আর আমি হলাম এ বাড়ির বিনে পয়সার কাজের লোক। নিজের ছেলের ঘরে আজ দাসীবাদীর কাজ করতে হচ্ছে, আমার সাথে সাথে তোরও কষ্ট হচ্ছে। আমার কথা আমি ভাবি না, এসব আমার গা সওয়া হয়ে গেছে। এখন ওঠো ওঠো ওঠো, তুমি তোমার কাপড়গুলো আমি ধুয়ে দেই। আরে না না, তোর এত কষ্ট করতে হবে না, এমনিতেই তুই অনেক কাজ করিস। তুমি কোনো কথা বলো না তো, চুপচাপ উঠে পড়ো। আরে না, বৌমা দেখলে অনর্থ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি ওঠো তো। এই দেখো আমি কত তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দেব, মামি কিছুই টের পাবে না। বাবা বাবা বাবা, নানি নাতি মিলে কি ভালোবাসা রে। নানিকে কাপড় ধুতে দেখে খুব মায়া হচ্ছে তাই না? আর মা, আপনি কটা সামান্য কাপড়ও ধুতে পারেন না? সুন্দর মতো নাতির ঘাড়ে চাপিয়ে দিলেন। নানি জানের কোনো দোষ নেই মামি, আমি জোর করে কাপড় ধুতে বসেছি। না না, ওর কোনো দোষ নেই, আমি কাপড়গুলো ওকে ধুতে দিয়েছি। ওকে তুমি বকো না বৌমা। হয়েছে হয়েছে, সবই আমি বুঝি, আর সাফাই গাইতে হবে না। টুপু, তুই গিয়ে গরুর দুধ দুইয়ে ফেল। আর মা, আপনি কাপড়গুলো ধুয়ে ফেলুন। দেখেছিস, বলেছিলাম না, তোর মামি জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ তাই তো দেখলাম। আচ্ছা ঠিক আছে নানি যান, আমি গিয়ে গরুর দুধ দুইয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে। কিরে ধবলির বাছুর কালি, তোর কি আজ খাওয়া হয়নি? পেটটা তো মনে হচ্ছে ভরেনি। তোকে দেখলে মায়া লাগে, কিন্তু কি করব বল, তোর মায়ের দুধ দুইতে হবে, মামি বলে দিয়েছে। আহারে, ছোট বাছুরটা ক্ষুধার জ্বালায় ডাকছে। তোর খাবারটা মামি খেয়ে ফেলবে। আয় আয়, তুই বাকি দুধটা খেয়ে নে, আয় আয় আয়। খা কালি, ভালো করে খা, তোকে তো একদমই দুধ খেতে দেয় না, তাই না? এই কি হচ্ছে? হচ্ছেটা কি? তুমি এর বিচার করো। এই ছেলে সংসারে আসার পর থেকে একের পর এক ঝামেলা করেই যাচ্ছে। বাছুরটাকে একদমই দুধ দেওয়া হয় না, ভালো মতো খাবারও দেওয়া হয় না, তাই টুপু বাছুরটাকে দুধ খাইয়ে দিয়েছে। তুমি সাফাই দিও না তো মা, শুরুর থেকেই দেখছি টুপুর সমস্ত অন্যায় কাজকর্ম তুমি প্রশ্রয় দাও। ছেলে মানুষ, একটা ভুল না হয় করেই ফেলেছে। এগুলো ভুল না, এগুলো ইচ্ছে করে ঝামেলা করা। টুপু, তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। আমি কোথায় যাব? তা আমি কি জানি, ঝামেলা করার সময় মনে ছিল না? টুপু এই বাড়িতে না থাকলে আমিও থাকবো না। তোমাদের যা ভালো লাগে তোমরা তা করো, আমার আর কিছুই বলার নেই। টুপু চল, আমরা এ বাড়িতে আর থাকবো না। আমরা কোথায় যাব নানি যান? দেখা যাক, সৃষ্টিকর্তার এই দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের ঠিক জায়গা হয়ে যাবে। নানি যান, এটা কার ঘর? এইটা হলো আমার ঘর। আগে এটা তোর নানাজানের ঘর ছিল, হ্যাঁ এখন এটা আমার। বাহ নানি যান, তোমার এটা নিজের ঘর? হ্যাঁ, আগে তো আমরা এখানেই থাকতাম, পরে তোর মামা বাড়ি করার পর আমরা সেখানে চলে যাই। আজ আবার ফিরে এলাম। এই বাড়ির আশপাশে যে ক্ষেতটি দেখতে পাচ্ছিস, এই সবই আমার। পাশের ক্ষেতটি তোমার নানি যান? হ্যাঁ রে,
সবই আমার। তাহলে তো জমিটাই আমরা ধান চাষ করতে পারি। ধান চাষ? হ্যাঁ নানি যান, ধান চাষ করব। তুই চাষের কিছু জানিস? হ্যাঁ নানি যান, তুমি দেখো শুধু আমি কি করি। বাহ, কি সুন্দর ফসল ফলেছে নানু ভাই। তোমাকে না বলেছিলাম নানি যান, আমি ঠিক পারবো। হ্যাঁ, তাই তো দেখছি। আমার নানু ভাই সকল কাজের কাজই। টুপু, কেমন ঝড় হচ্ছে, ধান ক্ষেত তো ডুবে যাবে রে। আমি তো খেতে আল কেটে দিয়েছি নানি যান। অনেক সময় বেশি ঝড় বৃষ্টি হলে ফসলের ক্ষতি হয়, আল দিয়েও কোনো লাভ হয় না। আমি তাহলে কি করব নানি যান? সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা করা ছাড়া আর কিছু নেই। হে সৃষ্টিকর্তা, তুমি ফসলগুলোকে রক্ষা করো। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল, পুরো ক্ষেত ডুবে গেল। নানি যান, এ কি হয়ে গেল নানি যান? হতাশ হোস নে নানু ভাই, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। বাড়িতে কেউ আছেন নাকি? কে কে আপনি? আমি দক্ষিণ টিলায় থাকি, মাছ বিক্রি করি। এখানে আমি আর আমার নাতি থাকি, ওর নাম টুপু। আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। জি বলুন, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমার এই মাটির হাঁড়িতে রুই মাছ আছে, কিন্তু হাঁড়িটা ফুটো হয়ে গেছে। ফুটো দিয়ে পানি সব গড়িয়ে পড়ে গেছে। পানি ছাড়া মাছগুলো হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। আপনার কাছে এমন কোনো পাত্র আছে যেখানে আমি পানি ভরে মাছগুলো রাখতে পারি? আমি তার দাম দেব। আমরা খুবই দুঃখিত, ঘরে এমন কোনো বড় আকৃতির পাত্র নেই যে আপনি আপনার মাছগুলো রাখতে পারবেন। এই ধান ক্ষেতটা কার? আমার আমার নাতি সেখানে ধান চাষ করছিল। ক্ষেতটা তো ডুবে গেছে, ওখানে তো পানি জমে আছে। আপনারা কিছু মনে না করলে আমি এই ধান খেতে আমার রুই মাছগুলো ছেড়ে দিতে পারি কি? না, আমাদের কোনো আপত্তি নেই। আপনার যদি তাতে উপকার হয় তাহলে আপনি অবশ্যই মাছগুলো ওখানে ছাড়তে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাছগুলো ওখানে ছেড়ে দিচ্ছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখ, মাছগুলো কি সুন্দর আর কত বড় হয়েছে, সব তোর যত্নের ফসল। ইস, মাছগুলো যদি আমাদের হতো তাহলে আমরা এগুলো বিক্রি করতে পারতাম। আসলেও তাই, মাছওয়ালা তো মাছগুলো ধান খেতে ছেড়ে দিয়ে আর এলো না। কি জানি কার কোনো বিপদ হলো কিনা, কে বলবে। ইস, মাছগুলো যদি বিক্রি করা যেত তাহলে অনেক টাকা পাওয়া যেত। অবশ্যই আমার মাছগুলো বিক্রি করবে, আমিই কিনে নেব। আপনি? আমরা তো চিন্তায় অস্থির, আপনি যে মাছগুলো ছেড়ে দিয়ে গেলেন এরপর তো আর এলেন না। এখান থেকে গিয়ে আমি অন্য ব্যবসা শুরু করেছিলাম, ফলের ব্যবসা। সেই ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই এতদিন এখানে আসার সময় পাইনি। আজ এসে দেখলাম আপনার নাতি মাছগুলোকে কত আদর যত্ন করে বড় করছে। আমি টুপুকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি এখানকার সমস্ত মাছ কিনে নিতে চাই, আর আপনার নাতিকে মাছের চাষ করার জন্য টাকা দিতে চাই। সে মাছ চাষ করবে এবং বাজারে মাছগুলো বিক্রি করবে, লাভের অর্ধেক আমাকে দিলেই হবে। সত্যি সত্যি আপনি আমাদের সাহায্য করবেন? সাহায্য বলছো কেন?
এটা তোমার প্রাপ্য। মাছগুলো দেখে আমি বুঝতে পেরেছি তুমি কতটা পরিশ্রম করেছো মাছগুলোর পেছনে। তোমার মতো পরিশ্রমী ছেলে জীবনে অনেক উন্নতি করবে। নানি যান, আমি আরতে যাচ্ছি। একটু দাঁড়া নানু ভাই, অল্প কিছু মুখে দিয়ে যা। রান্না কি তুমি করেছো নানি যান? আমি ছাড়া আর কে রান্না করবে? তুমি এত কষ্ট করে রান্না করতে যাও কেন? কত করে বললাম একজন কাজের লোক রেখে দাও। কেন, এখন বুঝি নানি জানের রান্না খেতে আর ভালো লাগে না? না, তা কেন হবে? তোমার রান্নার চাইতে মজার রান্না আর কি কেউ করে নাকি? মা, টুপু, মামা, মামি, তোমরা এখানে? আমাদের ভুল হয়ে গেছে মা। হ্যাঁ টুপু, তখন তোকে ওভাবে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হয়নি আমাদের। টুপু, চল বাবা, বাড়িতে চল। মা, চলো বাড়িতে ফিরে চলো। হ্যাঁ মামা, আমরা তোমার বাড়িতে ফিরে যাব। নানি যান, আমার মাছের ব্যবসা এবং সমস্ত কিছু বিক্রি করে ওই টাকাটা দান করে চলো আমরা মামা মামির কাছে চলে যাই। কি বলো? মাছের ব্যবসা বিক্রি করে দিবি মানে? হ্যাঁ, আমরা তো তোমার বাড়িতে চলে যাচ্ছি, তাহলে আর আমি টাকা কামিয়ে কি করব? তুমিই তো আমাদের খাওয়াবে। না মানে থাক তাহলে। মানে তুই কিন্তু এখানেই বেশ ভালো আছিস রে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। মাছের ব্যবসা বাদ দিয়ে আমাদের বাড়িতে ফিরে যাওয়া মনে হয় ঠিক হবে না। যখন আমার কিছু ছিল না তখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে, আর এখন আমার সবকিছু আছে তাই এখন আমাকে নিতে এসেছো। তুমি কি ভেবেছো তোমার মতো স্বার্থপর লোকের কাণ্ড কারখানা আমি বুঝতে পারি না? হারুন, তুই তোর বউকে নিয়ে এ বাড়ি থেকে যা, আমরা কোথাও যাব না। রান্নাটা ভালো মতো করবে কিন্তু, অনেক লোক খাবে আজ। পোলাও তো মনে হয় হয়েই গেছে, মাংসটা একটু চেখে দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। মজিদ কোথায় গেল? মজিদ, জি বেগম সাহেবা। সবকিছু ঠিক আছে তো? গরিব লোকেরা যেন বাদ না যায়। সবাইকে খবর দিয়েছো তো? দিয়েছি বেগম সাহেবা, এই গ্রামের সব গরিব লোকদের খবর দিয়েছি। সবাই যদি আসে তাহলে দেখবেন কত লোক হবে বেগম সাহেবা। মিষ্টির ব্যবস্থা কি? শেষ পাতে মিষ্টি দিতে হবে তো? বেগম সাহেবা, শেষ পাতে দইয়ের ব্যবস্থা করেছি। শুধু দই? শুধু দইতে চলবে না, সাথে মিষ্টিও দিতে হবে। মিষ্টি? মিষ্টির ব্যবস্থা তো করা হয়নি বেগম সাহেবা, টাকা কম পড়ে গেল। দই কিনতেই টাকা সব শেষ হয়ে গেছে। কি বলছো? আমি তো হিসেব করেই টাকা দিলাম, যে টাকা দিয়েছি তাতে তো দই আর মিষ্টি হয়ে যাবার কথা। আর বলবেন না বেগম সাহেবা, আজকাল জিনিসপত্রের যা দাম, সামান্য জিনিস কিনতেই কত টাকা চলে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়াতে হবে না। আমি টাকা দিচ্ছি, শেষ পাতে দই মিষ্টির ব্যবস্থা করো। আচ্ছা বেগম সাহেবা। আর রান্নার তদারকি ঠিক মতো করো, আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। অবশ্যই বেগম সাহেবা, আপনি দেখবেন সবাই খেয়ে কত খুশি হবে। সবাই ভালো মতো খাচ্ছে তো? খাওয়া শেষে দই মিষ্টি খেয়ে যাবে কিন্তু। এই যে বুড়ি, নাও মিষ্টি খাও। পেট ভরে খেয়েছো তো? হ্যাঁ দিদু, আমাকে আর একটা মিষ্টি দাও না। একটা কেন, তুমি দুটো নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদুন। দিদুন, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, কি বলতে চাও? তুমি তো প্রায়ই পোলাও কোরমার আয়োজন করো, একবারে একটু শীতকালীন পিঠার আয়োজন করো না কেন দিদুন? সবাই মিলে মজাদার শীতকালীন পিঠা খাবো। শীতকালীন পিঠা খেতে চাও? তাও আবার মজাদার হতে হবে? বাহ, এ তো বড় কঠিন আবদার। আচ্ছা দিদুন, তোমার যদি কষ্ট হয় তাহলে থাক। না গো দিদুন, আমার কষ্ট হবে না। এই শীতে আমি সবার জন্য মজাদার শীতকালীন পিঠার আয়োজন করব।
সত্যি দিদুন, তাহলে তো খুব মজা হবে। আমি মন ভরে পিঠা খেতে পারবো। অবশ্যই দিদুন, আমি সবার জন্য শীতের পিঠার আয়োজন করব। আমার নাতনিটাও ঠিক তোমার মতো আমার নাতনিও শীতের পিঠা খেতে খুব ভালোবাসে। আমার নাতনিও আমাকে দিদুন বলেই ডাকে। ও কোথায় দিদুন? ওরা সদরে থাকে, ওর বাবা ওখানে ব্যবসা করে তো। আমার নাতনিটা যদি আমার কাছে থাকতো তাহলে ওকে শীতের পিঠা করে খাওয়াতে পারতাম। দিদুন, তোমার নাতনির নাম কি? ওর নাম হচ্ছে নীলি। কিরে নীলি, খাবারের থালা সাজিয়ে রাখলি যে? আমার একদম খেতে ইচ্ছে করছে না মা। কেন রে মা, কি হয়েছে? রোজ রোজ একই খাবার খেতে আর ভাল লাগে না। আমার দিদুনের হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে মা। চলো না, আমরা দিদুনের কাছে যাই। তোর বাবা তো রাগ করে দিদুনের কাছে যেতেই চায় না রে। তোর বাবাকে কত বুঝিয়েছে, সে তো যেতে রাজি হয় না। দিদুনের ওপর বাবার কেন এত রাগ মা? তোর মনে আছে সেবার গরমে আমি তোকে নিয়ে তোর নানু বাড়ি গিয়েছিলাম? সেবার গরিব লোকেদের ভোজ নিয়ে তোর বাবার সাথে তোর দিদুনের কথা কাটাকাটি হয়, আর এরপর থেকে তোর বাবা রাগ করে চলে আসে। গরিব লোকেদের খাওয়া নিয়ে রাগ করলো কেন বাবা? সে তো আমি জানি না মা। শীত আসছে মা, আমি দিদুনের হাতে বানানো শীতের পিঠা খেতে চাই। দিদুনের হাতের মজাদার শীতের পিঠা না খেলে আমার তো শীতের কোনো মজাই নেই। আমারও খুব ইচ্ছে করছে মায়ের কাছে যেতে। কতদিন মাকে দেখি না। তোর বাবা সেই যে মায়ের ওপর রাগ করে চলে এলো, এরপর তো আর মায়ের কাছে ফিরেই গেল না। মা, বাবাকে বোঝাও না। চলো না, এবার শীতে আমরা দিদুনের বাড়ি যাই আর মজাদার শীতকালীন পিঠা খেয়ে আসি। আমি তোর বাবাকে বলবো, জানি না রাজি হবে কিনা। এক কাজ কর, তুই বরং তোর বাবাকে গিয়ে বল। তোর বাবা হয়তো তোর কথায় রাজি হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে মা, আসুক বাবা, আমি অবশ্যই বাবাকে বলবো। গরিব লোকদের জন্য ভুরি ভোজ। এত গরিব লোক খাইয়ে কি হবে? গ্রাম শুদ্ধ, হার হাবাতি গরিব আর গরিব। সবাইকে এভাবে খাওয়ালে কোন লাভ হবে শুনি? এই সব গরিবদের ভোজের জোগাড় যন্তর করতে গিয়েই আমার অবস্থা কাহিল একেবারে। আর কারো লাভ হোক আর না হোক, আমার লাভ হলেই হলো। এখান থেকে একটা টিনের ঘর সরিয়ে ফেলতে হবে, এরপর সুযোগ বুঝে বাজারে বিক্রি করে দেব। মজিদ, হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা। খাবারের আয়োজন কদ্দূর হলো? জোগাড় যন্তর প্রায় শেষ বেগম সাহেবা। বাবুর্চিরা আসলেই রান্না শুরু করে দেব। জলদি করো, খাবার সময় তো হয়েই এলো। জি বেগম সাহেবা, এক্ষুনি কাজ শুরু করছি। আর শোনো, আমি ঠিক করেছি এই শীতে গরিব লোকেদের জন্য শীতকালীন পিঠা ভোজের আয়োজন করব। শীতকালীন পিঠা ভোজ? সে তো এলাহি ব্যাপার হবে। অনেক জোগাড় যন্তর আর অনেক লোকের দরকার বেগম সাহেবা। হ্যাঁ তাই, তোমাকে আগে ভাগে বলে রাখলাম যেন তুমি কাজ এগিয়ে রাখতে পারো। ভাপা চিতই দুধ পুলি, দুধ চিতই পাটিসাপটা, কোনো পিঠাই যেন বাদ না যায়। জি আচ্ছা বেগম সাহেবা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আয়োজন করব। ঠিক আছে, সবকিছু যেন ঠিকঠাক মতো হয়, তা দেখাশোনার ভার আমি তোমার উপরই দিলাম। সবকিছুই তো আমি দেখাশোনা করব। দেখাশোনা না করলে জিনিসপত্র সরাবো কি করে? মালা, মালা, কোথায় তুমি? এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এসো তো। আরে মা, তুই আবার কেন শরবত আনতে গেলি রে? তোর মা কোথায়? আজ শরবতটা আমি বানিয়েছি বাবা, খেয়ে দেখো না কেমন হয়েছে। তাই শরবত তুই বানিয়েছিস বুঝি? আচ্ছা আচ্ছা, খেয়ে দেখি তাহলে। বাহ, খুব মজা হয়েছে তো। তুই তো দারুণ শরবত বানাতে শিখে গেছিস রে। শরবত খেয়ে তুমি খুশি হয়েছে তো বাবা? খুব খুশি হয়েছি। আমার নীলিমা এত সুন্দর শরবত বানাতে পারে আমি জানতামই না। তুই কি আমার কাছে কিছু চাস মা?
তুমি কি করে বুঝলে যে আমার কিছু চাই? বাবারা সব বুঝতে পারে রে। বল মা, তুই কি চাস? বাবা, শীত তো চলেই এলো, চলো না এই শীতে আমরা রূপগঞ্জ যেয়ে দুদিন বেরিয়ে আসি। আমার দিদুনের হাতের শীতকালীন পিঠা খেতে খুব ইচ্ছে করছে। না মা, তুই আমার কাছে অন্য কিছু চা, আমি তা দিতে রাজি আছি, কিন্তু আমি কিছুতেই তোর দিদুদের কাছে যাব না রে। কেন বাবা, কি এমন ঘটেছিল যে তুমি দিদুনের উপর এত রাগ? সেসব কথা তোর না জানলেও চলবে। না বাবা, তোমাকে বলতেই হবে, তুমি কেন দিদুনের উপর রাগ করে আছো? শুনতে চাস? তাহলে শোন। মা, কিরে বাবা, কিছু বলবি? মা, আমার কিছু টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? এই তো বেশ কয়েক হাজার টাকার প্রয়োজন মা। হঠাৎ এত টাকার প্রয়োজন কেন তোর? আমরা বন্ধুরা মিলে নতুন একটা ব্যবসা করতে যাচ্ছি। কিছুদিন আগেই তো তোকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছিলাম, সেগুলোর কি হলো? সে ব্যবসা তোমার লোকসান হয়ে শেষ হয়ে গেল। তোমাকে বলেছিলাম, তুমি ভুলে গেছো মনে হয়। এখন যে ব্যবসা শুরু করতে যাচ্ছিস সেটাই যে লোকসান হবে না তার নিশ্চয়তা কি? না মানে মা, আমি ভেবেছিলাম আবার চেষ্টা করে দেখি। এভাবে ব্যবসা হয় না আসলে। ব্যবসায় জবাবদিহিতা আর দায়বদ্ধতা থাকতে হয়, হিসাব থাকতে হয়। মা, আমি তোমাকে সবকিছুর হিসাব দিয়ে দেব। এক শর্তে আমি তোকে টাকা দিতে পারি। কি শর্ত মা? তুই আমার কাছ থেকে যে টাকা নিবি, আমাকে ব্যবসার লাভ থেকে সে পুরো টাকা ফেরত দিতে হবে। যদি পারিস তাহলেই টাকা নিয়ে যা, না হলে তোকে টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ব্যবসায় তো লোকসানও হতে পারে, তখন আমি ব্যবসার লাভ থেকে তোমাকে কিভাবে টাকা দেব? তুমি টাকাটা দাও আমায়। তুমি যেহেতু ফেরত চাচ্ছ, আমি যেখান থেকে পারি সেখান থেকে টাকা এনে তোমাকে ফেরত দেব। বেগম সাহেবা, বলো মজিদ, গরিব লোকেদের ভোজের ব্যবস্থা হয়েছে? জি বেগম সাহেবা। টাকার প্রয়োজন হলে আরো নাও, কিন্তু আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। বাহ, গরিব লোকদের ভোজের বেলায় কারি কারি টাকা ঢালতে কোনো সমস্যা নেই। আর আমি তোমার নিজের ছেলে, আমার ব্যবসার জন্য টাকা দিতে তোমার কেন সমস্যা বলো তুমি? আমি তো তোকে বলেছি আমার শর্ত মানলেই তবে তোকে টাকা দেব। থাক, আর তার আর প্রয়োজন নেই। আমি আর ও বাড়িতে থাকবো না। যে বাড়িতে নিজের ছেলের চাইতে গরিব লোকের দাম বেশি, সে বাড়িতে আমি আর থাকবো না। এরপর আমি তোদের নিয়ে এখানে চলে আসি, আর এখানেই ব্যবসা শুরু করি। তোর দিদুদের কাছে আমি কখনোই ফিরে যাব না। যার কাছে নিজের ছেলের কোনো মূল্য নেই, তার কাছে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, তোমরা আমাকে দিদুনের কাছে না নিয়ে গেলে আমি একাই যাবো দিদুনের কাছে। এই দুধ আর তেল যদি কম পড়ে যায় তাহলে তো আরো আনার ব্যবস্থা করতে হবে। আজ শীতকালীন পিঠার আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে মজিদ, আর সবগুলো পিঠা যেন খুবই মজাদার হয়। সব গরিব লোকেরা যেন খেতে আসে, কেউ যেন বাদ না যায়। সবাইকে খবর দেবার ব্যবস্থা করেছি বেগম সাহেবা, সবাই আসবে আশা করি। আচ্ছা ঠিক আছে। কেউ নেই। এই সুযোগে এক বালতি দুধ আর একটা তেলের বোতল সরিয়ে ফেলি। এই যে চলে এসেছি। এবার তেলের বোতল আর দুধের বালতি এখান থেকে লুকিয়ে রাখবো। এরপর সময় মতো পাচার করে দেব। মজিদ, বেগম সাহেবা, আপনি? তুমি তেলের বোতল আর দুধের বালতি কেন একছো মজিদ? ইয়ে মানে বেগম সাহেবা, না মানে। উত্তরটা আমি দিচ্ছি। তুমি রান্নাঘরের জিনিসপত্র চুরি করে এই জায়গায় লুকিয়ে রাখো, তারপর সময় মতো সব বিক্রি করে দাও। আর এগুলো আমি আগে জানি। গত ভোজের সময় ঘিয়ের টিনটা তুমি চুরি করে এই জায়গাতেই লুকিয়েছিলে। না বেগম সাহেবা, আমি তো। আমি আর কিছুই শুনতে চাই না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তোমাকে আমি কাজ থেকে বরখাস্ত করলাম। যারা গরিব লোকেদের ভোজের জিনিস চুরি করে তাদের কোনো জায়গা হবে না এই বাড়িতে। কিন্তু বেগম সাহেবা।
কোনো কিন্তু না, তুমি এক্ষুনি চলে যাও। রূপগঞ্জ তো নদীর পাড়ে, তাহলে আমি নদীর ঘাটে যাই, সেখান থেকে রূপগঞ্জে যেতে পারবো মনে হয়। এই রূপগঞ্জের ঘাট, রূপগঞ্জের ঘাট, চইলা আসেন, তাড়াতাড়ি চইলা আসেন, রূপগঞ্জের ঘাট। আরে এই তো পেয়েছি, এই নৌকোয় করে আমি রূপগঞ্জ যেতে পারবো, কিন্তু আমি ছোট আর একা, তাই মাঝি আমায় নিতে চাইছে না। পেয়েছি, আমি বরং কারো পেছন পেছন নৌকোয় উঠি, তাহলে মাঝি ভাববে আমিও লোকটার সাথে এসেছি, আমি একা নই। এটা তো রূপগঞ্জের বাজার, কিন্তু আমি তো দিদুনের বাড়ির রাস্তায় ভুলে গেছি। চাই কাউকে জিজ্ঞেস করি, আমার দিদুনকে তো গ্রামের সবাই চেনে, কেউ না কেউ দিদুনের বাড়ি আমায় ঠিক পৌঁছে দেবে। এই যে শুনছেন, আশালতার বাড়িতে যাব কিভাবে বলতে পারেন? আরে তুমি আশালতার নাতনি নীলি না? হ্যাঁ, আপনাকে তো খুব চেনা চেনা লাগছে। আপনি মজিদ ভাই না? আমার দিদুনের বাড়িতে কাজ করেন তো? হ্যাঁ, এই তো চিনতে পেরেছো। তা তুমি একা এসেছো, আর কেউ আসেনি? তা মজিদ ভাই, আমি একাই এসেছি। আমি দিদুনের হাতের মজাদার শীতকালীন পিঠা খাওয়ার জন্য এসেছি। আমি যেখানে এসেছি বাবা মা তার কেউ জানেন না। ওহ খুকি, একা একা এসে কাজটা একদম ঠিক করনি। পথে অনেক রকম বিপদ হতে পারতো। বাবা মাকে কত বুঝাতাম, বাবা দিদুনের উপর রাগ করে আছে, তাই এলো না। বাবা না এলে মা কি করে আসবে, তাই আমি নিজে চলে এসেছি। মজিদ ভাই, আমাকে দিদুনের বাড়ি নিয়ে চলো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলো চলো। খুকি, তুমি এখন বিপদ টের পাবে। তোমাকে আটকে রেখে আমি আশালতার কাছ থেকে ইচ্ছে মতো মুক্তিপণ নিয়ে নেব। আজকে কাজ থেকে বের করে দিয়েছে আমাকে, তাই না? আশালতা, এখন দেখাবো তোমাকে আদরের নাতনি তোমার কাছে কতটা মূল্যবান। কি গো, সবাই মন ভরে খাচ্ছ তো? কি গো বুড়ি, পিঠা মজার হয়েছে তো? এই পিঠাগুলো আমি নিজের হাতে বানিয়েছি। বাহ দিদুন, তোমার শীতকালীন পিঠা খুব মজাদার হয়েছে। পেট ভরে খাও। আজ আমার নাতনি নীলি থাকলে তোমার মতোই এত মজা করে পিঠা খেত। ইস, ও যদি এখানে থাকতো, আমার যে কি আনন্দ হতো। মা, তোরা তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি বাবা। আর আমার নাতনি, আমার নীলি কোথায়? মা, নীলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কদিন ধরে খুব আপনার কথা বলছিল, দিদুনের হাতের মজাদার শীতকালীন পিঠা খেতে যাচ্ছিল। আমরা তাই ভেবেছি নীলি হয়তো তোমার কাছে এসেছে। মা, নীলি আসেনি? না তো, নীলি তো এখানে আসেনি। আমি তো আরো মনে মনে ওর কথাই ভাবছিলাম। এখানে আসেনি তো গেল কোথায়? ওকে কোথায় খুঁজে পাবো? দিদুন, নীলি, কি হয়েছে তোর দিদুন? তুই ব্যথা পেলি কি করে? আর তুই একা কেন চলে এসেছিস? নীলি, মা তোর কি হয়েছে? ব্যথা পেলে কি করে? সব বলছি, সব বলছি। আমি তো দিদুনের হাতের মজাদার শীতকালীন পিঠা খাওয়ার জন্য নৌকায় করে রূপগঞ্জ চলে আসি। এরপর দিদুনের বাড়ির কাজের লোক মজিদ ভাইয়ের সাথে দেখা হয় আমার। মজিদ ভাইকে আমি বলি আমার দিদুনের বাড়ি পৌঁছে দিতে। মজিদ? ওকে তো আমি কাজ থেকে আজই বরখাস্ত করেছি। ও জিনিসপত্র চুরি করতো তাই। আমি তো জানতাম না দিদুন। আমি মজিদ ভাইকে বলি তোমার কাছে পৌঁছে দিতে। এরপর আশালতার নাতনিকে নিয়ে সামনের জঙ্গলে আমার আস্তানায় আটকিয়ে রাখবো। এরপর মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করব। আমি বড়লোক হয়ে যাব। মজিদ ভাই, বলো। আর কত দূর? আমার তো এই পথ চেনা মনে হচ্ছে না। এটা তো দিদুনের বাড়ির পথ না। তুমি কতদিন এ গ্রামে আসোনি, তুমি পথ চিনবে কি করে? বলো, কতদিন আসেনি?
আর একটু হাঁটলেই তোমার দিদুনের বাড়ি, বুঝেছ? এ কি, এ তো জঙ্গল মনে হচ্ছে। এদিকে তো দিদুনের বাড়ি না। এদিকেই তোমার দিদুনের বাড়ি গো, তুমি ভুলে গেছো। কথা না বলে চুপচাপ চলো তো, আমরা প্রায় চলে এসেছি। মজিদ ভাইয়ের মতলবটা সুবিধে মনে হচ্ছে না। আমাকে যে করেই হোক মজিদ ভাইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। আরে মজিদ ভাই, ওটা কি? কোথায়? ওই যে দেখো, উপরে দেখো। কোথায়? কই, কিছুই তো নেই। আরে এই যে এখানে। ওরে বাবারে, গেলাম রে হত ছাড়া পাজি মেয়ে। আজ তোকে মজা দেখাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবারে, চোখ গেল রে আমার, চোখ গেল, চোখ গেল। হ্যাঁ, এরপর আমি জঙ্গলের ভেতর ছুটতে থাকি, আর ছুটতে ছুটতে কয়েকবার পরে ব্যথা পেয়েছি। এগুলো তারই দাগ। জঙ্গল থেকে বের হয়ে আমি এক লোককে দিদুনের বাড়ির রাস্তা দেখিয়ে দিতে বলি। লোকটা বাড়িটা দেখিয়ে দিল, আর এইভাবেই আমি চলে এসেছি দিদুন। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। কত বড় একটা বিপদ থেকে আমাদের রক্ষা করেছেন। আমাদের নীলিকে ঠিক মতো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই মজিদের একটা ব্যবস্থা করতেই হবে। কত বড় সাহস! জিনিস তো চুরি করছেই, আজকে আমার মেয়েটাকেও ধরে নিয়ে যেতে চেয়েছিল। মা, আমরা এখন থেকে তোমার সাথেই থাকবো। তোমরা একা একা এখন নিরাপদ নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা সবাই এখন থেকে একসাথে থাকবো, তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা থাকলে আমারও খুব ভালো লাগবে। বাহ, তাহলে তো মজাই হবে। আমরা সবাই একসাথে থাকবো। দিদুন, এখন তোমার হাতের মজাদার শীতকালীন পিঠা দাও আমায়। আমার তো আর তর সইছে না। দেব দেব, আগে ঘরে চল, হাত মুখ ধুয়ে ওষুধ লাগিয়ে দেব। ইস, কি অবস্থা হয়েছে দেখো। চলো ঘরে চলো সবাই।